সে অনেককাল আগের কথা। কোনো এক বিত্তশালী রাজ্যে খুব ধনী এক রাজা বাস করতেন। তার রাজত্বে তখন কোনো অভাব ছিল না। তার ছিল সুন্দরী এক রানী। রানী ছিল যেমন রূপ তেমনই গুণ। রাজ্যের চারপাশে পাহারা দেওয়ার জন্য রাজামশাই 4 জন প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন। বাইরের শত্রুপক্ষ যেন রাজ্যের ভেতরে হামলা করতে না পারে সে ব্যাপারে তারা সবসময় নজরদারি করতেন। সৈন্য সামন্ত নিয়ে সবসময় মোতায়েন থাকতেন। আর রাজামশাইয়ের কাছে থাকতেন এক রাজজ্যোতিষী। তিনি রাজামশাইকে সুপরামর্শ দিতেন। আর ছিল রাজামশাইয়ের একদল বিশ্বস্ত কর্মচারী। এরা সকলেই রাজামশাইয়ের সমস্ত কর্মকাণ্ডে খুবই আন্তরিকভাবে সহযোগিতা করতেন। সেজন্য রাজ্যে না ছিল দুঃখ, না ছিল বিশৃঙ্খলা। রাজামশাইয়ের সবই ছিল, কিন্তু ছিল না জানা সেই বিদ্যা যার সাহায্যে রাজামশাই আগেই জানতে পারবেন যে যুদ্ধে তার জয় হবে নাকি পরাজয়। শুধুমাত্র এই অজ্ঞতার জন্যে রাজামশাই মনে মনে খুবই দুশ্চিন্তায় ভুগতেন। কি করে তার রাজত্বের সীমা তিনি বাড়াতে পারেন এই ব্যাপারে ভেবে কুল কিনারা পেতেন না। এই রকম 7-5 ভেবে ভেবেই রাজামশাই ভীষণ অস্থির হয়ে পড়লেন। এইভাবে দিন চলে যায়, বছরের পর বছর কেটে যায়। কাল ধর্মে রাজামশাই যখন বুড়ো হলেন তখন তার কেবলই মনে হতে লাগলো, যদি কোনো শত্রু সৈন্য তার রাজ্য আক্রমণ করে বসে তাহলে তো তিনি আর পেরে উঠতে পারবেন না। তাই একদিন খুব সকালবেলায় রাজামশাই রানীমাকে সঙ্গে নিয়ে রাজ দরবারে এলেন। রাজজ্যোতিষী পরিষদবর্গ, 4 প্রধানমন্ত্রী সকলেই নত হয়ে রাজামশাই ও রানীমাকে অভিবাদন জানালেন। রাজামশাই পরিষদবর্গকে বললেন, আপনারা সকলে শুনুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলুন আমরা সকলে তক্ষশিলায় গিয়ে বিখ্যাত জাদুকর তিসাবামাক্ষর কাছে জাদুবিদ্যা অনুশীলন করি। যদি আমরা জাদুবিদ্যা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে খুব সহজে আমরা শত্রু নিধন করতে পারব। আমাদের তখন আর যুদ্ধের পরাজয়ের ভাবনা চিন্তা থাকবে না। রাজামশাইয়ের এই প্রস্তাবে সকলেই সম্মতি জানালেন। একদিন সকালে রাজামশাই, রানীমা, রাজজ্যোতিষী ও 4 প্রধানমন্ত্রী তক্ষশিলার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছেই রাজামশাই বিখ্যাত জাদুকর তিসাবামক্ষর খোঁজ পেলেন। সন্ধান পেয়ে রাজামশাই তার সঙ্গে দেখা করলেন। তাকে অনুরোধ করলেন তিনি যেন তাদেরকে জাদুবিদ্যা শেখান। রাজামশাইয়ের প্রস্তাবে রাজি হয়ে জাদুকর তাদেরকে জাদুবিদ্যা শেখাতে লাগলেন। এইভাবে তারা ক্রমে ক্রমে শিখে ফেললেন। ভোজবাজির মাধ্যমে কেমন করে পশু পাখি বা কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারবেন। শিক্ষা শেষ করে রাজামশাই খুশি মনে এবার নিজের রাজ্যে ফেরার কথা ভাবলেন। ফেরার সময় তিনি আবারও রানীমা, রাজজ্যোতিষী ও 4 প্রধানমন্ত্রীকে সঙ্গে নিলেন। তক্ষশিলা থেকে তারা রাজ্যে ফেরার সময় 3 দিন কেটে গেল। তারা এক গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। সঙ্গে যা খাবার ছিল তা শেষ হয়ে এসেছে। খিদের জ্বালায় গাছের ফলমূল যে যা পেলেন তাই খেতে লাগলেন। এসব দেখে রাজামশাই ভেবেই আকুল। ভাবলেন তিনি ও তার দলবল খিদের জ্বালায় মারা যাবেন। সেজন্য তিনি অনুচরদের ডেকে বললেন, দেখুন, মনে হচ্ছে আমাদের শেষের দিন ঘনিয়ে এসেছে। খাদ্য ছাড়া তো আর প্রাণ ধারণ করা যায় না। তাই আপনাদের ডেকেছি। এখন আপনারা বুদ্ধি দিন, আমাদের এই অবস্থায় কি করা কর্তব্য। রাজজ্যোতিষী একথা শুনে রাজামশাইকে বললেন, মহারাজ, এই অবস্থায় আমরা তো আপনাদের অধীত জাদুবিদ্যা প্রয়োগ করতে পারি। তাই বলি কি, মন্ত্র বলে আমরা সকলে বাঘ হয়ে যাই, তাহলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না। এই বিশাল বন জঙ্গলে বহু পশু পাখি ঘোরাফেরা করেছে। আমরা সহজেই এখনকার পশু পাখি শিকার করে খেতে পারবো। মহারাজ, আপনি একবার ভেবে দেখুন, আমরা আমাদের রাজত্বে প্রবেশ না করা পর্যন্ত বাঘ হয়েই থাকি না কেন, নিজেদের রাজ্যে ফেরার মুখে আমরা না হয় ফের মানুষ হয়ে যাব। রাজজ্যোতিষীর এমন সুন্দর পরামর্শে সকলের খুব আনন্দ হলো। রাজামশাই বললেন, শুনুন শুনুন, আপনাদের কিন্তু একটা ব্যাপার আগেই ঠিক করে নিতে হবে। আপনারা একে একে এসে বলুন দেখি, বাঘের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ আপনারা হতে চান। একথা বলেই রাজামশাই প্রথমে রানীমাকে ডাকলেন। রানীমা রাজামশাইয়ের কথার জবাবে প্রথমেই বেছে নিলেন বাঘের মূল দেহখানি। এমন সুন্দর মখমলের মতো মসৃণ দেহ ধারণ করা একমাত্র রানীমারই সাজে। তাই এ ব্যাপারে কারো কোনো কিছুই বলার রইল না। এরপর রাজজ্যোতিষীর পালা। তিনি বললেন তিনি বিশালদেহী বাঘের দীর্ঘ লেজ হতে চান।
যাতে তিনি সারাদিন মনের আনন্দে মৃদুমন্দ বাতাসের এদিক ওদিক নেজ দুলিয়ে সমস্ত ব্যাপারটা উপভোগ করতে পারেন। রাজামশাই রাজজ্যোতিষীর ইচ্ছেতে সম্মতি জানালেন। এরপর ডাকলেন 4 প্রধানমন্ত্রীকে। আপনারাই হচ্ছে আমার রাজ্যের মূল স্তম্ভ, আপনারা একসঙ্গে এসে বেছে নিন। প্রধানমন্ত্রীরা এসে রাজামশাইকে বললেন, আমরা 4 জনেই ওই বিশালদেহী বাঘের 4টে পা হতে চাই। এতে আমরা বাঘদেহেরও মূল স্তম্ভ হলাম, আর অঙ্গপ্রত্যঙ্গ 4টে একই রকম হওয়াতে কারো কোনো আপত্তিও থাকবে না। রাজামশাই 4 প্রধানমন্ত্রীর কথায় খুবই খুশি হলেন। বললেন, এখন তো শুধু পড়ে থাকলো বিশাল দেহী বাঘের মাথা, তাহলে তো আমাকেই ওই মাথাটাই নিতে হচ্ছে। তাই তিনি নিলেন বাঘের মাথা। এবারে এই সব ইচ্ছের কথা ভেবে ভেবেই তারা সকলে জাদুবিদ্যার মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। আর কি আশ্চর্যের কথা, কিছুক্ষণের মধ্যেই সামনে দাঁড়িয়ে এক বিশাল দেহী বাঘ। রাজামশাই, রাজজ্যোতিষী, রানীমা, 4 প্রধানমন্ত্রী সকলেই নিমেষেই উধাও হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ঘটল এক অদ্ভুত ঘটনা। সেই বিশাল দেহী বাঘ খিদের জ্বালায় তর্জন গর্জন শুরু করে দিল। বন জঙ্গলের মধ্যে তীরবেগে ছুটে গেল। তারপর দিল এক বিশাল লাফ। বনের পশু পাখি শিকার করে খেতে লাগলো। মনের সুখে দিন কাটাতে লাগলো। কয়েকদিন কাটার পর সেই বাঘ মনের আনন্দে বন জঙ্গলে শিকার ধরে খেতে খেতে নিজের রাজ্যে ফেরার কথা বেমালুম ভুলেই গেল। তাই রাজামশাই, রানীমা, রাজজ্যোতিষী, 4 প্রধানমন্ত্রী সকলেই বাঘ হয়েই রয়ে গেলেন। এই হলো আমাদের সেই গল্পের বাঘের জন্মকথা।